নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা, পর্ব 22। 6 দফার মুখ বন্ধ। একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, সংগতি ও নিরাপত্তা নির্ভর করে উহার আভ্যন্তরিক শক্তির উপর। সেই শক্তির উৎস সন্তুষ্ট জনচিত্ত। 18 বছর পূর্বে পাকিস্তান স্বাধীন রাষ্ট্ররূপে প্রতিষ্ঠিত হয়েছিল। আজও উহার রাষ্ট্রীয় কাঠামো গণসমর্থনের মজবুত ভিত্তির উপর দাঁড়াইতে পারে নাই। পাকিস্তানের মূল ভিত্তি 1940 সালের যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পাকিস্তান অর্জনের সংগ্রামে মানুষকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করিয়া তুলেছিল, পরবর্তীকালে ওই মূল ভিত্তি হইতে বিচ্যুতি এই সকল অবস্থার আসল কারণ। এই বিচ্যুতি ঘটাইবার মূলে ছিল একটি কায়েমি স্বার্থবাদী শোষক দলের স্বার্থান্বেষী কারসাজি। ইহারা ইসলাম ও মুসলিম নামে সারা পাকিস্তানের গোটা সমাজকে শোষণ করে নিঃশেষ করিতেছে। অপরদিকে পাকিস্তানের ভৌগোলিক অবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ গ্রহণ করিয়া এই বিশেষ মহলই পশ্চিম পাকিস্তানের স্বার্থের নামে অর্থনৈতিক বৈষম্যের পাহাড় গড়িয়া পূর্ব পাকিস্তানে অবাধ শোষণ চালাইয়া যাইতেছে। ফলে একদিকে পূর্ব পাকিস্তানি জনসাধারণ সর্বহারায় পরিণত হইতেছে, অপরদিকে জুলুমের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানিদের প্রতিবাদ সম্পর্কে পশ্চিম পাকিস্তানে মারাত্মক ভুল বুঝাবুঝি ও তিক্ততার সৃষ্টি হইতেছে। পূর্ব পাকিস্তানে স্থায়ীভাবে অবাধ শোষণ চালাইয়া যাইবার উদ্দেশ্যে এই বিশেষ মহল ঐক্য ও সংহতির জিগির তুলিয়া পূর্ব পাকিস্তানকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে সম্পূর্ণ পঙ্গু করিয়া রাখিয়াছে। বিগত 18 বছর ব্যাপী আবেদন, নিবেদন ও আন্দোলনের মাধ্যমে উক্ত মহলকে বোধগম্য করার কারণেই বাস্তব অবস্থা উপলব্ধি করিতে সম্মত করানো সম্ভবপর হয় নাই, বরং নানারূপ সূক্ষ্ম কৌশলে ইহারা উভয় অঞ্চলের জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও বৈরীভাব সৃষ্টির প্রয়াস পাইয়া চালিয়েছে। সাম্প্রতিক পাক ভারত যুদ্ধের ফলে দেশের প্রকৃত অবস্থা, বিশেষ করিয়া পূর্ব পাকিস্তানিদের নাজুক অবস্থা স্পষ্টরূপে প্রতিভাত হইয়াছে এবং দেশের সংগতি, নিরাপত্তা ও পূর্ব পাকিস্তানের ব্যাপারে সবল কেন্দ্রীয় শক্তির কার্যকারিতার স্লোগানী রূপে অসারতাও প্রমাণিত হইয়াছে। পাকিস্তানের কোনো মঙ্গলকামীকে, বিশেষভাবে পূর্ব পাকিস্তানের অধিকার বঞ্চিত অসহায় জনসাধারণকে আর সস্তা বলিতে ধোঁকা দেওয়া চলিবে না। তাহারা আজ দেশের প্রকৃত সংহতি, নিরাপত্তা, শক্তি, উন্নতি ও অগ্রগতির সঠিক পন্থা নিরূপণ ও আশু বাস্তবায়নের দাবি করেন। পাকিস্তানের দুইটি অঞ্চলের ভৌগোলিক অবস্থা প্রশ্নে বিগত 18 বছর ব্যাপী সঞ্চিত প্রজ্ঞা ও সাম্প্রতিক পাক ভারত যুদ্ধের শিক্ষার আলোকে বিচার করিলে শেখ মুজিবুর রহমান সাহেবের 6 দফা কর্মসূচি উপরে উল্লেখিত গণদাবির প্রশ্নে এক বাস্তব, সুষ্ঠু ও কার্যকরী উত্তর। রাষ্ট্রীয় কাঠামোতে এই 6 দফা কর্মসূচির প্রতিফলন উভয় অঞ্চলের জনসাধারণের ইঙ্গিত কল্যাণ, প্রকৃত সংগতি ও কার্যকরী নিরাপত্তা বিধান করিবে বলিয়া সকল বাস্তব চিন্তাশীল মহলের বিশ্বাস। এই কর্মসূচিতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা প্রভৃতি অপরিহার্য মূল বিষয়ে পূর্ব পাকিস্তানকে স্বয়ংসম্পূর্ণ করিবার বাস্তব ও কার্যকরী ব্যবস্থার সুস্পষ্ট নির্দেশ রহিয়াছে। এই ব্যবস্থা গৃহীত হইলে বর্তমানে নাজুক পূর্ব পাকিস্তান সকল বিষয়ে সরল ও শক্তিশালী হইয়া সারা পাকিস্তানকে অধিক শক্তিশালী ও সুসংহত করিবে এবং উভয় অঞ্চল সমতলে অগ্রসর হইয়া যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করিতে সক্ষম হইবে। শেখ সাহেবের 6 দফা কর্মসূচি প্রকাশ পাইবার সঙ্গে সঙ্গে চিরাচরিত নিয়ম অনুসারে এক বিশেষ মহল সবিশেষ চঞ্চল হইয়া পড়িয়াছে। সামগ্রিকভাবে পাকিস্তানকে ভালোবাসেন এবং উভয় অঞ্চলের জনসাধারণের মঙ্গল ও নিরাপত্তা কামনা করে এমন কেহ এই কর্মসূচির পাইকারি নিরোধিতা করিতে পারিবেন বলিয়া আমি বিশ্বাস করি না। তবে কায়েমি স্বার্থবাদী মহল ও তাহাদের অনুগতদের কথা আলাদা। এই শ্রেণীর লোকেরা নিজেদের স্বার্থ নিহিত নাই এমন কোনো ভালো কর্মসূচিকে কখনো সমর্থন করিয়াছে তাহার নজির বিশ্ব ইতিহাসে নাই, বরং নিজ স্বার্থের পরিপন্থী হইলে ইহারা যে মরিয়া হইয়া উহার বিরোধিতা করিয়া থাকে তাহার দৃষ্টান্ত বহুল পরিমাণ বর্তমান। তাই আমি শেখ সাহেবের 6 দফা কর্মসূচি বস্তুনিষ্ঠভাবে বিচার করিয়া দেখিবার জন্য সাধারণ মানবাধিকারে আস্থাবান সকল মহলের প্রতি আবেদন জানাইতেছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মসূচির ভিত্তিতেই পূর্ব পাকিস্তানে বসবাসকারী পাকিস্তানের জনসংখ্যার ৫৬% অধিবাসী প্রকৃত স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির সন্ধান পাইবেন এবং তাহাদের সুপ্ত শক্তির বিকাশ সাধন করিয়া পূর্ব পাকিস্তানের সকল বিষয়ে সুদৃঢ় তথা পাকিস্তানকে আরও সুসংহত ও শক্তিশালী করিতে সক্ষম হইবেন। এই প্রসঙ্গে পশ্চিম পাকিস্তানি ভাইদের কাছে আমার আরজ স্বার্থ সংশ্লিষ্ট মহলের উদ্দেশ্যমূলক প্ররোচনায় বিভ্রান্ত না হইয়া তাহারা যেন পূর্ব পাকিস্তানবাসীর জীবন মরণ সমস্যার বাস্তবের আলোকে বিচার করিয়া দেখেন। শেখ মুজিবুর রহমান সাহেবের ৬ দফা কর্মসূচি পশ্চিম পাকিস্তানের স্বার্থবিরোধী কোনো কর্মসূচি নয়। একজন সাধারণ পূর্ব পাকিস্তানির ন্যায় পশ্চিম পাকিস্তানি ভাইগণও পাকিস্তানের উন্নতি, অগ্রগতি, সংগতি ও নিরাপত্তার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের কথাও ভাবেন। তাই পূর্ব পাকিস্তানকে সকল বিষয়ে শক্তিশালী করিবার দাবি উঠিলে কায়েমি স্বার্থবাদী মহলের মতো আতঙ্কিত না হইয়া যৌক্তিকতার ভিত্তিতে তাহারা এই দাবির প্রতি সমর্থন দিবেন, ইহাই স্বাভাবিক বলে আমি বিশ্বাস করি। তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। ভারতের সাথে বিগত ১৭ দিনের যুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ রেখে জনগণের বৃহত্তর স্বার্থে দেশের শাসনতান্ত্রিক কাঠামো সম্পর্কে আজ নতুনভাবে চিন্তা করে দেখা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে শাসন কার্য নির্বাহের ক্ষেত্রে বাস্তব যে সকল অসুবিধা দেখা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই প্রশ্নটির গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এই কথা আজ আর অস্বীকার করার উপায় নেই যে জাতীয় সংহতি অটুট রাখার ব্যাপারে পূর্ব পাকিস্তানের জনগণের প্রগাঢ় আন্তরিকতা ও দৃঢ় সংকল্পই দেশকে এই অস্বাভাবিক জরুরি অবস্থাতেও চরম বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছে। এই অবস্থার আলোকে সমগ্র পরিস্থিতি বিবেচনা করে পাকিস্তানের দুটি অংশ হতে ভবিষ্যতে আরও সুসংহত একক রাজনৈতিক সত্তা হিসেবে পরিগণিত হতে পারে এই সংক্ষিপ্ত ইশতেহারটি লক্ষ্য সেটাই। এই লক্ষ্য সামনে রেখে আমি দেশবাসী, জনসাধারণ ও রাষ্ট্রের আজিকার কর্ণধারদের কাছে নিম্নলিখিত ৬ দফা কর্মসূচি পেশ করছি। শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। প্রস্তাব ১। শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের। আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে। প্রস্তাব ২। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, যথা দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। প্রস্তাব ৩। মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে। ১। সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা ২। বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভের পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। প্রস্তাব ৪। রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলোর সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। প্রস্তাব ৫। বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক ক্ষমতা। ১। ফেডারেশনভুক্ত প্রতিটি রাষ্ট্রের বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করতে হবে। ২। বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলোর প্রক্রিয়াধীন থাকবে। ৩। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলোই মেটাবে।
4. অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে দেশজ দ্রব্যাদি চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো বাধা নিষেধ থাকবে না। 5. শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। প্রস্তাব 6. আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। আঞ্চলিক সংগতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। 6 দফা পুস্তিকার প্রকাশনার সূত্র নুরুল ইসলাম কর্তৃক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষে 15 নম্বর পুরানা পল্টন, ঢাকা হইতে প্রকাশিত এবং সেগুনবাগান প্রেস, সেগুনবাগান, ঢাকা হইতে মুদ্রিত। 17/2/66, মূল্য 25 পয়সা। চিঠিপত্র ও উপাত্ত। এপ্রিল 1971, যুদ্ধাবস্থায় দরদরিয়া গ্রাম হতে আবু আহসান হাসানকে লেখা সৈয়দা জোহরা তাজউদ্দিনের চিঠি। এপ্রিল 1971। স্নেহের হাসান, আশা করি ভালো আছো। বাসা থেকে কিভাবে সে রাতে বিভীষিকাময় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে পরদিন কারফিউয়ের মধ্যে দেওয়াল টপকিয়ে অন্য বাসায় যেয়ে তার পরপর 60 দিন কোথায় কিভাবে কাটিয়েছি, তারপর এখানে কিভাবে এসেছি, সে ইতিহাস কোনো একদিন শুনতে পারবে। 7 কোটি মানুষের সাথে ছেলে মেয়ে নিয়ে মিশে আছি, এইটাই মহা সান্ত্বনা। ভালো আছি। নদীপথে তুমি এখানে আসতে পারো, রাস্তায় বা ট্রেনে সম্ভবই নয়। তুমি যদি ঢাকায় থাকো বাসার দিকে খেয়াল রাখো, সেখানে শুধু আব্বা আছেন। ঢাকার পরিস্থিতি খারাপের দিকেই যেতে পারে। শহরে কারোরই থাকাটা সেফ নয়, বুদ্ধি বিবেচনা মতো চলিও। বাসার কিছু মূল্যবান জিনিসপত্র সুযোগ মতো অন্য কোথাও সরিয়ে ফেলতে পারলে লুটের হাত থেকে হয়তোবা রক্ষা পেত। উপরতলার রুমে আমার প্যাডেস্টাল পাখাটা আছে, নিচে ঘরের পাখাগুলো খুলে সরিয়ে ফেলা দরকার। ফতুল্লায় গ্রিনওয়েজ কোল্ড স্টোরেজ আছে, ফতুল্লার পথে হাতের ডানে পড়বে। সেখানে গিয়ে হামিদ ভাইয়ের ভাই আছে, তার সাথে দেখা করে আমার কথা বলবে কিছু টাকা দেবার জন্য। দরকার হলে এই চিঠির এই অংশ দেখিও, 500 টাকা দিতে বলিও। বাচ্চার জন্য বড় 3 টিন ল্যাকটোজেন, 2 টিন ফ্যারেক্স, দেশের তালমিস্ত্রি দিও। আর ওষুধের মধ্যে কাশির ঔষধ, একটা বিনাড্রিল, একটা ফেন্সিডিল, অ্যাসকারবন ট্যাবলেট 100 mg 1 শিশি। বাসায় যে দিদারকে বলে অথবা তুমি নিজে মধ্যের ঘরে কোনার ছোট আলমারির ড্রয়ারে বাচ্চার সব কাপড় রাখা আছে। খুব অসুবিধা হচ্ছে, গরম কাপড়ও বাচ্চার সেখানেই আছে, ওগুলো দিয়ে দিও। আর বেবি খাটের ড্রয়ারে শার্ট প্যান্ট আছে, সব বুদ্ধিমতো ব্যবস্থা করিও। বউ কনক কেমন আছে? সবার জন্য দোয়া রইল। মামি। আমাদের দরদরিয়া গ্রাম থেকে হাসান ভাইকে লেখা আম্মার চিঠি। এই চিঠি লেখার সময় আম্মা জানতেন না যে পাকিস্তান আর্মি আমাদের বাসায় ক্যাম্প স্থাপন করেছে। চিঠি পেয়ে আমাদের বাসার সামনে এসে হাসান ভাই দেখেন আমাদের পুরো বাড়ি আর্মিরা ঘেরাও করে রেখেছে। আর্মির প্রশ্নের উত্তরে নানাকে দেখতে এসেছেন এই কথা বলে ভেতরে ঢুকে নানাকে দেখেই কোনো মতে প্রাণ নিয়ে বের হয়ে আসেন। 24 জুলাই 1974, স্ট্যাম্প সংক্রান্ত বিষয়ে ট্রেজারি অফিসার জনাব মহিউদ্দিনের নোটস। মাননীয় অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব আজও সকালে টেলিফোনের মাধ্যমে আমাকে নিম্নলিখিত বিষয়গুলো জিজ্ঞাসা করেন এবং আজ বিকালে তার কাছে রিপোর্ট করতে বলেন। 1. এই সপ্তাহে স্ট্যাম্প ভেন্ডারদের কেন স্ট্যাম্প দেওয়া হয়নি? 2. স্টকে স্ট্যাম্প থাকা সত্ত্বেও জনসাধারণকে কেন প্রয়োজন মতো দেয়া হয় না? লাইনে দাঁড়িয়ে স্ট্যাম্প না পেয়ে লোকে কেন ফিরে যায়? 3. সুষ্ঠুভাবে স্ট্যাম্প সরবরাহের ব্যাপারে আমি কি পদক্ষেপ গ্রহণ করেছি? প্রয়োজন বোধে আমি নিজে যেন কাউন্টার খুলে নন জুডিশিয়াল স্ট্যাম্পের চালান পাশ করি, এই নির্দেশে তিনি আমাকে টেলিফোনের মাধ্যমে দিয়েছেন। এই ব্যাপারে আমি মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক সাহেবের সাথে আলাপ করেছি, তার নির্দেশ মতো এই নোট লিখছি। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত স্ট্যাম্প ভেন্ডারদের চালান পাশ করা হয়। প্রতি সোমবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত সদরের ভেন্ডারদের এবং প্রতি বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত মফস্বলের ভেন্ডারদের স্ট্যাম্প ডেলিভারি দেওয়া হয়।
গত বৃহস্পতিবার স্টক পজিশন ভালো না থাকা সত্ত্বেও ভেন্ডারদের চালান পাশ করা হয়, কারণ সোমবারের আগেই অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সাহেব স্ট্যাম্প আমাদের দিতে পারবেন বলে কথা দেন। কিন্তু অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সাহেবের স্টোর কিপার হঠাৎ ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হয়ে গত শুক্র ও শনিবার ছুটিতে থাকেন এবং গত সোমবার সারা দেশে স্মারক ডাকটিকিট সরবরাহের ব্যাপারে ব্যস্ত থাকায় গত দুপুরে আমরা ট্রেজারিতে স্ট্যাম্প সরবরাহ পাই। এই স্ট্যাম্প ডবল লকের খাতাপত্রে এন্ট্রি করতে এবং ডবল লক থেকে বের করতে গতকাল বিকাল 5:15 বেজে যায়। সুতরাং আজ বিকেলে আমরা ভেন্ডারদের স্ট্যাম্প সরবরাহ করতে সক্ষম হই। সংশ্লিষ্ট ডিলিং অ্যাসিস্ট্যান্ট সকলে চালান পাশ করা নিয়ে ব্যস্ত ছিলেন। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সাহেবের স্টোর কিপার অকস্মাৎ 2-1 দিনের জন্য ছুটিতে গেলে সরবরাহ বন্ধ থাকে, কারণ অন্য কেউ এটা ডিল করতে গেলে চার্জ টেক ওভারের প্রশ্ন ওঠে। অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার ও তার স্টোর কিপার অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারী। 2. প্রতি সপ্তাহে সোম ও বুধবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ঊর্ধ্বমূল্যের স্ট্যাম্প বিক্রির জন্য জনসাধারণের চালান পাশ করা হয়। 100 টাকার নিম্নমূল্যের স্ট্যাম্পের জন্য কোনো চালান পাশ করা হয় না। লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডরদের কাছ থেকে জনসাধারণ তা কিনতে পারেন। ঊর্ধ্বমূল্যের স্ট্যাম্প কেনার জন্য লাইনে দাঁড়িয়ে চালান পাশ করা হয়। চালান পাশের নির্ধারিত দিনে প্রায় 300-400 লোক লাইনে দাঁড়ান, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র 200 চালান পাশ করা যায়। নির্ধারিত সময়ের বাইরে চালান পাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় পান না, কারণ বাংলাদেশ ব্যাংক বেলা 1:30টার পর কাউন্টার বন্ধ করে দেন এবং আগের দিনের পাশ করা চালান পরের দিনে গ্রহণ করেন না। অভিজ্ঞতা থেকে বলা যায় যে লাইনে দাঁড়ানো জনসাধারণের জন্য প্রায় আধা স্ট্যাম্পের কালোবাজারি থাকেন। তারা প্রায় নিয়মিত চালান পাশের জন্য লাইনে দাঁড়ান। এদের বাদ দেওয়ার জন্য ট্রেজারি অফিসের রুমে চালান পাশ করতে নিয়ম করা হয়েছে। একজন করে ট্রেজারি অফিসারের ঘরে ঢোকেন এবং প্রবেশকারী ম্যাজিস্ট্রেট চালান দেখে ডিলিং অ্যাসিস্ট্যান্টকে সিল দেওয়ার নির্দেশ দেন। কাউকে কালোবাজারি সন্দেহ হলে তিনি তার চালান পাশ করেন না অথবা জমি বিক্রেতাকে সঙ্গে আসতে বলেন। প্রয়োজনের তুলনায় স্ট্যাম্পের সরবরাহ সীমাবদ্ধ। স্ট্যাম্পের দুষ্প্রাপ্যতার জন্য স্ট্যাম্প ভেন্ডারদের মধ্যে স্ট্যাম্প মজুদের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ট্রেজারিতে স্ট্যাম্পের যে স্টক রয়েছে জনসাধারণ ও ভেন্ডারদের চাহিদা মাফিক তা সরবরাহ করা গেলে 1 থেকে 1.5 সপ্তাহে তা শেষ হয়ে যাবে, অথচ সরবরাহ পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের সবখানেই স্ট্যাম্পের দুষ্প্রাপ্যতার প্রকটভাবে দেখা দিয়েছে এবং লাইসেন্সপ্রাপ্ত স্ট্যাম্প ভেন্ডাররা ও এক শ্রেণীর লোক এই সুযোগে 2 পয়সা কামিয়ে নেওয়ার চেষ্টায় মগ্ন রয়েছেন। স্ট্যাম্পের জন্য অর্থ মন্ত্রণালয়ে যে ইনটেন্ট পাঠানো হয়েছে তার চাহিদার তুলনায় তা থেকে অনেক কম স্ট্যাম্প পাশ করা হয় এবং এই পাশ করা স্ট্যাম্পও ঠিকমতো সরবরাহ করা হয় না। আগে ট্রেজারিতে প্রায় 1 বছরের চাহিদা মেটানোর মতো স্ট্যাম্প মজুদ থাকত। সেই তুলনায় বর্তমান ট্রেজারিতে দালালি স্ট্যাম্পের মজুদ পরিমাণ অতি নগণ্য। বর্তমানে চাহিদা দৃষ্টে মনে হয় ঢাকা ট্রেজারি থেকে আনুমানিক 12 কোটি টাকার দালালিক স্ট্যাম্প বিক্রি করা যায়, কিন্তু আজ 24/7/74 তারিখে এই স্ট্যাম্পের মজুদ পরিমাণের অঙ্কে দাঁড়িয়েছে 36,69,644 অথবা 30 টাকা। সরকারি স্ট্যাম্প কন্ট্রোলারের অফিস থেকে জানানো হয়েছে আগামী মাসে তারা দলিলি স্ট্যাম্প আমাদের সরবরাহ করতে পারবেন। মাননীয় জেলা প্রশাসক মহিউদ্দিন, 24/7/1974, ট্রেজারি অফিসার, ঢাকা। তাজউদ্দিন আহমেদ। আলোকের অনন্তধারা গ্রন্থে উল্লেখিত মুক্তিযুদ্ধ বিজয়ের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় মিলিশিয়া বাহিনী গঠনের যে উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছিলেন তার রূপরেখা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের সমগ্র জনসাধারণ ও সরকারের পক্ষ হইতে মুক্তিবাহিনীর সকল সদস্যকে গভীর কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করিতেছি। স্বাধীনতার সংগ্রাম জয়যুক্ত হইয়াছে, কিন্তু আমরা এতক্ষণে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদিগকে এখন দেশের পুনর্গঠনের জন্য সংগ্রাম করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে অর্থনীতিকে দ্রুততার সহিত পুনর্গঠন করিলে এবং স্বাভাবিকতা ফিরাইয়া আনিলে কেবল চলিবে না, যাতে ঈপ্সিত লক্ষ্যের দিকে দৃষ্টি রাখিয়া অনতিবিলম্বে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করিতে হইবে।
ইহা একটি দুরূহ কার্য, যে দেশপ্রেম, আন্তরিকতা, উৎসর্গ ও কঠোর পরিশ্রম ও ত্যাগ আমরা সকলেই, বিশেষ করিয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে প্রদর্শন করিয়াছে, তাহার মাধ্যমেই কেবল ইহা সম্পন্ন করা যাইতে পারে। কাজেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন সমাজে গঠনকল্পে মুক্তিবাহিনীর সকল সদস্যকে তাদের শক্তি ও প্রয়াসকে সঠিক খাতে প্রয়োগের আবেদন জানাইতেছে। এই সকল উদ্দেশ্য সাধনকল্পে সরকার অনতিবিলম্বে নিম্নলিখিত ব্যবস্থাবলী গ্রহণ করিবেন। দেশের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণের জন্য আমাদের নিয়মিত সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর আয়োজন আছে। আমাদের যে সমস্ত অফিসার এবং জওয়ানরা মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীরূপে অংশগ্রহণ করিয়াছেন, তাহাদের জন্য আমরা গর্ব অনুভব করি, কিন্তু তাহাদের সংখ্যা পর্যাপ্ত নয়। নিয়মিত ব্যাটালিয়নের জন্য আমাদের আরও অফিসার ও জওয়ান প্রয়োজন রহিয়াছে। গণবাহিনীর জন্যই জনশক্তির এক উত্তম অংশ নিহিত রহিয়াছে। তাহারা ইতিমধ্যে যুদ্ধে পারদর্শিতা অর্জন করিয়াছে, তথাপি তাহাদের আনুষ্ঠানিক ট্রেনিংয়ের প্রয়োজন রয়েছে। গণবাহিনী হইতে অফিসার ও জওয়ান নিয়োগের ব্যবস্থা গৃহীত হইয়াছে। প্রতিরক্ষা বাহিনীর নতুন অফিসার ক্যাডার এবং অন্যান্যদের ট্রেনিং দেবার জন্য অচিরেই জাতীয় প্রতিরক্ষা একাডেমি প্রতিস্থাপিত হইবে। কমিশনড এবং নন কমিশনড অফিসার মনোনয়নের উদ্দেশ্যে অনতিবিলম্বে সিলেকশন বোর্ডসমূহ গঠন করা হইবে। মুক্তি সংগ্রামের বীর সেনানীরা বাংলাদেশের নবগঠিত স্থলবাহিনী, বিমান ও নৌবাহিনীতে নেতৃত্ব প্রদান করিবেন বলিয়া সরকারের আন্তরিকতার সহিত আশা পোষণ করেন। নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষার আশু প্রয়োজন। শান্তি ও শৃঙ্খলা ছাড়া আমরা একটা নতুন সমাজ পুনর্গঠন করতে পারি না। আমরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করিবার জন্যই সংগ্রাম করিয়াছি। গণতন্ত্রের মূলনীতি বজায় রাখার জন্য শহীদেরা আত্মদান করিয়াছেন, এবং আমরা যদি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করিতে না পারি, তবে গণতন্ত্র নিরর্থক। আমাদের আচরণ এবং অবশ্যই সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক হইতে হইবে। আইন শৃঙ্খলা বজায় রাখিতে হইবে, আইনের শাসন মানিয়া চলে, এই রুল সকল নাগরিককে রক্ষা করিতেই হইবে। দোষীকে শাস্তি দিতে হইবে, তবে উহা উপযুক্ত আইনসম্মতভাবেই করিতে হইবে। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যাহারা যুদ্ধ করিয়াছিল এবং আমাদের লোকদের ওপর নৃশংসতা চালাইয়াছিল, তাহাদেরও শাস্তি পাইতে হইবে, তাহাদেরও বিচার হইবে। সুতরাং আমাদের প্রয়োজন একটি বিশেষ বিচার পদ্ধতি, একটি প্রশাসন যন্ত্র ও জনসাধারণের জীবন ও সম্পত্তি রক্ষার্থে একটি পুলিশ বাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি নতুন পুলিশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। উহা জনগণেরই পুলিশ বাহিনী হইবে এবং পূর্বের মতো জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন চালাইবার হাতিয়ার হইবে না। এইরূপ গণবাহিনী আমাদের বীর গণবাহিনীর লোক দ্বারাই উপযুক্তভাবে সংগঠন করিতে হইবে। সুতরাং সরকার পুলিশ অফিসার ও পুলিশ গণবাহিনীর সদস্যগণ হইতে নির্বাচন করিতে মনস্থ করিয়াছেন। এই উদ্দেশ্যে অবিলম্বে নির্বাচন বোর্ড গঠন করা হইবে। আমাদের প্রিয় দেশকে অতি দ্রুত পুনর্গঠনের জন্য এবং জাতীয় উদ্দেশ্য সাধনের নিমিত্তে সকল প্রাপ্য সম্পদ কাজে লাগাইবার জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষতা অবশ্যই বাড়াইতে হইবে। পরিকল্পনা প্রণয়ন ও নকশা তৈরির জন্য আমাদের বহু সংখ্যক অভিজ্ঞ শিক্ষক, অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ, ইঞ্জিনিয়ার, স্থপতি, ডাক্তার, কারিগর এবং সর্বপ্রকার দক্ষ জনশক্তি প্রয়োজন। বর্বর শত্রু আমাদের সমাজের রত্নস্বরূপ বুদ্ধিজীবীগণকে, যাহারা আমাদের উন্নতির সোপানে পৌঁছাইতে পারিবেন, ধ্বংস করিতে চাহিয়াছিল। আমরা বহু অমূল্য জীবন হারাইয়াছি। আমাদের শুধু এই ক্ষতিই পূরণ করিতে হইবে না, বরং উন্নয়নের সর্বক্ষেত্রে আমাদের নতুন নতুন দক্ষতা অর্জন করিতে হইবে। যুদ্ধের ধ্বংসাবলী অতি অল্প সময়ের মধ্যেই আমাদের মুছিয়া ফেলিতে হইবে, যাহাতে আমরা নতুন সমাজ গঠনের কাজে অবিলম্বে আরম্ভ করিতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মনে করেন যে মুক্তিবাহিনী প্রতিভাসমূহ এক অপূর্ব ভাণ্ডার, যাহারা দেশ পুনর্গঠন, উহার অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার এবং যথাশীঘ্র সম্ভব উন্নতি লাভের জন্য এক নতুন নেতৃত্ব দান করিতে সক্ষম। সরকার আশা করেন যে মুক্তিবাহিনীর সদস্যগণ, বিশেষ করিয়া যাহারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য লেখাপড়া ছাড়িয়াছিলেন, তাহাদের জাতীয় উন্নয়নের সর্বক্ষেত্রে দক্ষতা অর্জন করা উচিত।
এই সমস্ত বিষয় স্মরণে রাখিয়া সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে যে সমস্ত মুক্তিযোদ্ধা তাহাদের শিক্ষা ও ট্রেনিং সমাপ্ত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যালের শিক্ষালয় ও অন্যান্য কারিগরি কেন্দ্রে ভর্তি হইতে আগ্রহী, সরকার তাহাদিগকে সকল প্রকার সুযোগ দিবেন। সরকার দেশের সকল স্থানে নতুন নতুন কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠার কথাও চিন্তা করিতেছেন। যাহারা শিক্ষা সমাপ্ত করিয়াছেন তাহাদিগকে অচিরেই উপযুক্ত পদে নিয়োগ করা হইবে। উপরোক্ত নীতিগুলো কার্যকরী করার জন্য সমস্ত মুক্তিযোদ্ধাকে তাহাদের তালিকাভুক্ত হইয়া থাকুক বা নাই থাকুক একটি জাতীয় মিলিশিয়া অন্তর্ভুক্ত করা প্রয়োজন। জাতীয় মিলিশিয়া গঠনের পরিকল্পনা হইবে নিম্নরূপ: ১. অনতিবিলম্বে একটি জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করা হইবে এবং তালিকাভুক্ত হোক বা না হোক সমস্ত মুক্তিযোদ্ধাকে ইহার আওতায় আনা হইবে। ২. প্রত্যেক মহকুমায় সেই এলাকার গেরিলা বাহিনীর জন্য শিবির প্রতিষ্ঠা করা হইবে। শিবিরগুলোর পরিচালনা ব্যবস্থা এমনভাবে করা হইবে যেন এইসব যুবককে পুনর্গঠন কাজের উপযোগী করিয়া প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া সম্ভবপর হয়। ৩. মহকুমা ভিত্তিক শিবিরগুলো সেই এলাকার সমস্ত গেরিলা বাহিনীর মিলন কেন্দ্র হইবে। ৪. ঊর্ধ্বপক্ষে ১১ জন সদস্য লইয়া জাতীয় মিলিশিয়ার জন্য একটি কেন্দ্রীয় বোর্ড গঠন করা হইবে। ৫. প্রত্যেক মহকুমা শহরে জাতীয় মিলিশিয়ার জন্য মহকুমা বোর্ড থাকিবে। মহকুমা বোর্ডের সদস্য সংখ্যা অনধিক ১১ জন হইবে। সদস্যগণ সরকার কর্তৃক মনোনীত হইবেন। ৬. প্রতিটি শিবিরে অস্ত্রশস্ত্র কার্যোপযোগী অবস্থায় রাখা হবে। গুদামজাত করা ও হিসাবপত্র রাখার জন্য একটি করিয়া অস্ত্রাগার থাকিবে। ৭. ট্রেনিংয়ের কর্মসূচি এমনভাবে প্রস্তুত করা হইবে যেন এইসব যুবককে নিম্নে বর্ণিত ভূমিকা পালনের উপযোগী করিয়া তোলা যায়, যেন তাহারা দেশের দ্বিতীয় রক্ষাপুজ্য হইতে পারে। যখনই নির্দিষ্টভাবে প্রয়োজন হইবে তখনই যেন তাহারা আইন শৃঙ্খলা রক্ষা ও পুনর্বহালে উপযোগী হইতে পারে। দেশের পুনর্গঠন কার্যে সরাসরি সহায়তা হয় এমন বিভিন্ন কাজের উপযোগী হন। ৮. অস্বাস্থ্যকর বাসস্থান, অপুষ্টিকর খাদ্য এবং অপর্যাপ্ত বেতন ও ভাতার জন্য মুক্তিযুদ্ধের সময় এই গেরিলাদের এক বিরাট অংশ কষ্টভোগ করেছেন। সেজন্যই তাহাদের খাদ্য, বাসস্থান ও ভাতার প্রতি বিশেষ নজর দেওয়া হইবে। উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশ রক্ষা বিভাগ কর্তৃক প্রচারিত ও সরকারি মন্ত্রণালয়ে মুদ্রিত। তাজউদ্দীন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের নেপথ্যে। আব্বু বলেছিলেন, পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করার নামই হলো শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো শিক্ষার্থীর হৃদয়ে পারিপার্শ্বিকতাকে উপলব্ধির উপকরণের যোগান দেয়া, তাদের চিন্তা ও চেতনাকে শানিত করা এবং শিক্ষাকে জনকল্যাণের সাথে সম্পৃক্ত করা। দুর্ভাগ্য যে স্বাধীনতার ৪০ বছর পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মৌলিক কোনো পরিবর্তন ঘটেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে রাজনৈতিক দলীয়করণের শিকার হয়েছে। জাতীয় ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে দল ও মতের ঊর্ধ্বে আদর্শ ও সৎ নেতৃত্বের উদাহরণ তুলে ধরা হয়নি। ইতিহাসকে বস্তুনিষ্ঠভাবেও প্রকাশ করা হয়নি। এর ফলে তরুণ সমাজ হয়েছে বিভ্রান্ত ও জাতি হিসেবে আমাদের অগ্রগতি হয়েছে ব্যাহত। সুদীর্ঘ ২৮ বছর আমার প্রবাসে কেটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ শিক্ষার্থী হিসেবে আমার অভিবাসী জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। পরবর্তীতে শিক্ষকতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করতে যেয়ে বরাবরই অতি জানা সত্যটি সামনে জেগেছে। শিক্ষার বিকল্প নেই। উন্নত রাষ্ট্রগুলোর উন্নতির মূল কারণ হলো উন্নত মানের শিক্ষা ও পরিবেশ। সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষার প্রবর্তন ঘটানো, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে সহায়তা প্রদান, আলোকিত, সৎ ও সুযোগ্য নেতৃত্বের জীবন আদর্শ তাদের সামনে তুলে ধরা, যাতে তারা সঠিক পথটি চিনে নিতে পারে। শান্তি শিক্ষার সাথে জড়িত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে বাংলাদেশে যখনই এসেছি, ওই চিন্তাগুলো আরও জোরদার হয়েছে এবং ওই চিন্তা হতেই তাজউদ্দীন আহমেদ ট্রাস্ট ফান্ড গঠনের ভাবনা ও স্বপ্ন মনে উদয় হয়েছে। ২০১০ সালে জর্ডানে আমার স্বামী ডক্টর আমর খায়রি আবদুল্লাহর চিন্তার ফসল ইউনিভার্সিটি ফর পিস সাউথ এশিয়া, আফ্রিকা অ্যান্ড মিডল ইস্ট প্রজেক্টের অনুষ্ঠানে যোগদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন
প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর হারুনুর রশিদ ও শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগের প্রতিষ্ঠাতা ডক্টর ডালেম চন্দ্র বর্মনের সাথে সাক্ষাৎ হয়। তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার বিষয়টি উপস্থাপন করি। তারা আমার প্রস্তাবটিকে উৎসাহ ভরে সমর্থন করেন এবং ট্রাস্ট ফান্ড গঠনের ব্যাপারে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ ম স আরেফিন সিদ্দিকীর সাথে সাক্ষাৎ হয়। তিনি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাদের সকলের সহযোগিতা ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড। 17 এপ্রিল 2011। বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম দিনটিতে উপাচার্যের বাসভবনে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করি। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাজউদ্দিন আহমেদ আদর্শ ও স্মৃতির উপর প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথম ট্রাস্ট ফান্ডটির লক্ষ্য ও কর্মকাণ্ড মূলত 4টি বিষয়কে কেন্দ্র করে। 1. শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগে ব্যাচেলর অনার্স পরীক্ষায় মেধা তালিকার প্রথম শ্রেণীতে শীর্ষ মার্কস প্রাপ্ত ছাত্র বা ছাত্রীকে তাজউদ্দিন আহমেদ পিস স্কলার গোল্ড মেডেল, শান্তি স্বর্ণপদক, পিস স্কলার সার্টিফিকেট ও মাস্টার্স ক্লাসে 1 বছরের বৃত্তি প্রদান। 2. অর্থনৈতিক ক্ষেত্রে সচ্ছল নয় এমন ছাত্রীকে ফিমেল এম্পাওয়ারমেন্ট বৃত্তি প্রদান। তাজউদ্দিন আহমেদের জন্মদিবসে তার জীবন আদর্শের উপর ভিত্তি করে বাৎসরিক মেমোরিয়াল লেকচার এর আয়োজন। 4. তাজউদ্দিন আহমেদের জীবন, রাজনৈতিক আদর্শ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার ভূমিকা এবং বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ করার সংগ্রামে তার অবদানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীর জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন। আব্বুর উচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগে তাজউদ্দিন ট্রাস্ট ফান্ডটির প্রতিষ্ঠার কারণ হলো যে বিশ্বের বিভিন্ন অঙ্গনে ও খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি ও সংঘর্ষ শিক্ষার চাহিদা বেড়েছে। বাংলাদেশের অস্থির রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই বিভাগের প্রয়োজনীয়তা ব্যাপক। ব্যক্তি ও সমাজ জীবনে আজ যে অশান্তি, সংঘর্ষ ও সন্ত্রাস ক্রমবর্ধমান, সেই দুঃসহ নৈরাজ্যকর অবস্থা হতে উত্তরণের জন্য প্রয়োজন আলোকিত, দক্ষ ও সুযোগ্য প্রজন্মকে গড়ে তোলা, যারা হিংসা ও অজ্ঞতাকে পরিহার করবে, তারা প্রেম ও জ্ঞানের বলে সমস্যা ও প্রতিবন্ধকতা উত্তরণ করবে এবং শান্তির পথটিকে দিক নির্দেশনা করবে। কোস্টারিকা, 29 মে 2012। তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড আয়োজিত প্রথম বার্ষিক রচনা প্রতিযোগিতা 2012। এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগ আমাকে অনুরোধ জানায় তাজউদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড আয়োজিত প্রথম বার্ষিক রচনা প্রতিযোগিতার বিষয়টি কী হবে তা লেখার জন্য। বিষয়টি সম্পর্কে চিন্তা করতেই মনে হলো সুশাসনের সাথে আব্বুর নিবিড় সম্পর্কের কথা। সেই চিন্তা অনুযায়ী রচনা প্রতিযোগিতার বিষয়টি নিম্নে উল্লেখিত করা হলো। রচনার বিষয়: সুশাসন ব্যতীত কোনো রাষ্ট্রের অগ্রগতি দুরূহ। বাংলাদেশে আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভূমিকা ও অবদান কিংবদন্তি তুল্য। দুর্ভাগ্য যে স্বাধীনতার 40 বছর পরেও সমাজের সর্বস্তরে সুশাসনের অভাব পরিলক্ষিত। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায়গুলোকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ কর্ম ও জীবনের আলোকে চিহ্নিত সমস্যাবলীর সমাধান কি কি হতে পারে সেই বিষয়ে রচনা লেখার আহ্বান জানানো হচ্ছে। উল্লেখ্য, উপরোক্ত বিষয়টির উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আকারে সুশাসন, বাংলাদেশের আর্থ-সামাজিক রাজনৈতিক উত্তরণ ও তাজউদ্দিন আহমেদ এই নামে শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগ হতে রচনা প্রতিযোগিতার ঘোষণা করা হয়। 3 জুলাই 2012 ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত প্রথম বার্ষিক অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করেন প্রফেসর এমিরিটস ডক্টর আনিসুজ্জামান। বক্তৃতার শিরোনাম তাজউদ্দিন আহমেদ স্বদেশ ভাবনা। অনুষ্ঠানে অনুরাগ চাকমাকে প্রথম শ্রেণীতে বিএ অনার্সে ক্লাসে প্রথম স্থান প্রাপ্ত শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগ, তাজউদ্দিন আহমেদ পিস স্কলার অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও শান্তি স্বর্ণপদক প্রদান করা হয়। ফারহানা ফেরদৌসকে ফিমেল এম্পাওয়ারমেন্ট বৃত্তি প্রদান করা হয়। রেজিস্ট্রার অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল। ধন্যবাদ।